জামাতের ৭ দফা দাবি অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, আর এই ৭ দফা দাবি জনগণকে জানাতে বিশাল সমাবেশ। আর এই ৭ দফা দাবি কি, আগে সেটা জানুন যে ৭ দফা দাবি তারা কি তুলে ধরতে চাচ্ছে জনগণের কাছে। প্রথম, পিআর পদ্ধতির নির্বাচন চাই। এটা তো আমরা সবাই জানতেছিলাম, কিন্তু পিআর পদ্ধতির এক্সপ্লেনেশন এখন পর্যন্ত দেওয়া হয় না। এটা কি কারণে চাই, যুক্তি, তর্ক, বিতর্ক এগুলো তুলে ধরা হয় না। বলা হয়েছে সঠিক সময় তুলে ধরা হবে, হয়তো এই সমাবেশেই তুলে ধরা হবে। এবং দ্বিতীয় তারা যেটা চাচ্ছেন, আপনার এই যে গণহত্যা হয়েছে শেখ হাসিনার এই সময়গুলোতে, এই গণহত্যার বিচার চাই। তৃতীয় চাচ্ছেন তারা রাজনৈতিক এবং আপনার সংবিধানের বহির্ভূত যে মামলাগুলো করা হয়েছে, রাজনৈতিক মামলা বলা যায় যেগুলো, এই মামলাগুলো প্রত্যাহার দ্রুত। চতুর্থত, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে তারা। পঞ্চম, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার চাচ্ছে। এই সরকারকে তাদের নিরপেক্ষ সরকার হিসেবে মনে হচ্ছে না। দ্যাটস ওয়াই তারা নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ একজন সরকার চাচ্ছে, যে সরকার নিরপেক্ষতার সাথে নির্বাচন করবে। অ্যাজ লাইক তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, এক কথায় তত্ত্বাবধায়ক সরকার চাই। ষষ্ঠত হলে গিয়ে মত প্রকাশ এবং সভা সমাবেশের জন্য তারা হলে গিয়ে অধিকার নিশ্চিত করতে যাচ্ছে। আমার মনে হয় বর্তমানে মত প্রকাশ এবং সভা সমাবেশের অধিকার 100% আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপরেও তারা এটা নিশ্চিত করতে চাচ্ছে অধিকারটা, ঠিক আছে, ওকে ফাইন। এবং সর্বশেষ, সংবিধান ও রাজনৈতিক সংস্কার। যেটা সংবিধানের সংস্কার সংস্কার শুনে আসছি, যে সংস্কার করা হবে, সাংবিধানিক সংস্কার বা রাজনৈতিক যে সংস্কার। এই রাজনৈতিক সংস্কার বলতে একজন প্রধানমন্ত্রী হিসেবে দুইবারের বেশি থাকতে পারবে না, তারপরে রাজনৈতিকের আপার কক্ষ, লোয়ার, এইগুলা আপনার নিয়ে আলোচনা, এইগুলো চলতেছে অনেক দিন ধরেই শুনতেছি, এইগুলার সংস্কার। আর নির্বাচনিক সংস্কার, এটা বিভিন্ন ধরনের যে সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলো নির্বাচনের আগেই তারা চাচ্ছে, তারপরে নির্বাচনে যেতে চাচ্ছে। তো পিআর পদ্ধতির এক্সপ্লেনেশনটা তাদের সমাবেশ থেকে যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে যে তাদের কি যুক্তি তর্ক তুলে ধরে সবার কাছে। কিন্তু আমার যতটুকু মনে হয়, পিআর পদ্ধতিটা বর্তমানে বাংলাদেশে যদি আনা হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে বিভিন্ন ফর্মে ফিরিয়ে আনা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, পিআর পদ্ধতি যখনই রাজনীতিতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বাইরের প্রেক্ষাপট আমরা তুলে ধরে, বাইরের সংস্কৃতি তুলে ধরে, বাইরের অনেক কিছুই তুলে ধরে আমরা চেষ্টা করলে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বসাতে চাই, কখনোই আমরা চাইলে পারবো না। প্রত্যেকটা প্রেক্ষাপট ডিফারেন্ট। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা পিআর পদ্ধতিকে সাপোর্ট করি আর পিআর পদ্ধতিকে বসাতে চাই, সেক্ষেত্রে সর্বপ্রথম প্রবলেম হবে আমাদের যে গ্রাম্য পর্যায়ে বা আপনার জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যে রাজনৈতিক জননেতা এবং নেতাদের জনগণের সাথে যে কানেক্টিভিটিটা, এটা সম্পূর্ণ লস হয়ে যাবে, শেষ। দ্বিতীয়ত, আপনার রাজনৈতিক দলগুলো তখন হলে গিয়া টাকার প্রলোভনে, এই যে রাজনৈতিক দলের আপনার টাকা ছড়াছড়ি বা নির্বাচনে টাকা ছড়াছড়ি কমানোর জন্যই তো পিআর পদ্ধতি চাচ্ছে, বা ছোট দলগুলোকে বেনিফিট দেওয়ার জন্য। তখন ধরেন ছোট দলগুলো একটা সাময়িক ভোট পেল, এইখানে আওয়ামী লীগের লক্ষ কোটি কোটি সহস্র কোটি টাকা তারা চুরি করে লুটপাট করে সরিয়ে রাখছে। বা ধরেন একজন দুর্নীতিবাজ, একজন সন্ত্রাসী, তার মনে খয়েশ হলো, ঠিক আছে, যে আমি রাজনীতি করব। এই যে যেমন সালমান এফ রহমান আর তার প্রতিদ্বন্দ্বী কে ছিল জানেনি, এরা দুইজন মিলে হলে গিয়ে টাকার ছড়াছড়ি করছে আপনার নির্বাচনের দোহারে, ঠিক আছে। কিন্তু একজন হইতে পারছে, দুইজন তো আর হইতে পারে না। কিন্তু যখন হলো গিয়ে আপনার পিআর পদ্ধতি চলে আসবে, এরকম যাদের টাকা থাকবে, দুইটা আসন কিনা নিব আমি, বা রাজনৈতিক তহবিলে 5,000 কোটি টাকা দিব, 2,000 কোটি টাকা দিব, 1,000 কোটি টাকা দিব, ভাই দরকার নেই তো, 100 কোটি টাকা দিব। 100 কোটি টাকা দিয়ে বলবো যে এটা তহবিলে দিতেছি, ঠিক আছে, আমার এই দলটার আসন দিয়ে দাও, মানে এই এলাকার আসন দিয়ে দাও, পাওয়া যাবে। পাওয়া যাবে না? তাহলে কি হলো, ওই জেলায় তার জীবনে কানেক্টিভিটি হবে না, ওই জেলায় বা ওই থানায় তার জীবনে ওই থানার জনগণ কাউরে খুঁজা পাবে না বলার জন্য যে ভাই আমার এই দুঃখ। এখন তো একজন নেতার কাছে যায় পৌঁছাইতে পারতেছে যে হ্যাঁ আমার এই কষ্ট, এই দুঃখ, এইটার জন্য আমি আপনার কাছে আসছি, ঠিক আছে, আমাকে এটা সমাধান করেন। তখন সে কোন এলাকার কোন নেতা, তার এলাকার এমপি, সে নিজে জানবেও না, এমনও অনেক লোক থাকবে। এটা একটা বিশাল বড় মারাত্মক সমস্যা হবে। তারপরে তৃতীয়ত সমস্যা যেটা হবে, এই যে দেখেন বর্তমানে কি হচ্ছে, বর্তমানে কোনো জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে বা থানা পর্যায়ে কোনো জায়গায় একটা রাজনৈতিক ব্যবস্থাপনা নাই, যেটার কারণে জনগণ কারো কাছে পৌঁছাইতে পারতেছে না। তার জন্যই কিন্তু এত আপনার দুর্যোগ বলেন, এত সমস্যা বলেন, এত মারামারি কোন্দল,
রাজনৈতিক কোন্দল বলেন বা যে কোনো কোন্দলই হোক না কেন বা যে কোনো ঝামেলাই হোক না কেন, এই কারণগুলোর জন্যই হচ্ছে। আর সেম জিনিসটাই তখন এক্সিস্টেন্স থাকবে। তখন একটা দলকে ভোট দিবে মানুষ, তখন কোনো ব্যক্তিকে ভোট দিবে না। আর দলকে যখন ভোট দিবে তখন দল কাকে না বসাবে সে তো আর ওইখানে যায় দেখতে পারতেছে না, বা সে তো আর ওইখানে যায় দেখবে না। বছরে একবার যাবে, দুইবার যাবে, তিনবার যাবে, তাই না? এই ব্যবস্থাটাকে তো ক্লিয়ারলি, যেমন আগের যে আমি প্রবলেমটা বলছি তার সাথে এটার কিন্তু একবারে হুবহু সামঞ্জস্য পাওয়া যায়। ঠিক আছে, এটাও একটা প্রবলেম হতে পারে। চতুর্থত যে প্রবলেমটা হবে পিআর পদ্ধতি বাংলাদেশে আসলে, আপনার বর্তমানে আমরা চাচ্ছি কি যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই নির্বাচন বা আওয়ামী লীগ যেন কোনোভাবেই রাজনীতির সাথে জড়িত না হতে পারে যতদিনে না তাদের বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এই যে যারা স্বতন্ত্র, তো সেক্ষেত্রে যারা স্বতন্ত্র দাঁড়াবে সেই স্বতন্ত্রদের কিভাবে আসন দিবেন? ধরেন স্বতন্ত্র মানুষ ভোট পাইছে হলে গিয়া 5% ভোট পাইছে, সেই 5% ভোটে আপনি কিভাবে আসন দিবেন? স্বতন্ত্র সব মিলায় ভোট পাইছে, সবাই তো বলবে আমি এমপি হতে চাই, আমি স্বতন্ত্রতে দাঁড়াইছি, আমি এমপি হতে চাই। তারা কি এখন নিজের একটা জোট করবে? সেটারও একটা প্রবলেম বাংলাদেশে, সেটা হবে না। পঞ্চম যে প্রবলেমটা দাঁড়াবে, যারা হলো গিয়ে ছোট ছোট রাজনৈতিক দল, ক্ষুদ্র রাজনৈতিক দল, এরা যখন সংসদে আসবে বা বড় রাজনৈতিক দলগুলো সংসদে আসবে, যখন একটা সরকার গঠন হবে সেই সরকার একটা ডিসিশন নিতে যাবে। সবচেয়ে বিগেস্ট প্রবলেম, সরকার একটা সিদ্ধান্ত নিতে যাবে দেশের ব্যাপারে। যে ধরেন সাপোজ দেশের ব্যাপারে একটা সিদ্ধান্ত, সংস্কার, যে কোনো কিছু নিয়ে, ওই ছোট দলগুলোর মতামতের বাইরে গিয়ে কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারবে না। বা দেখা যাচ্ছে যে সরকার গঠন করতো, সরকার যে কোনো একটা দল সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করার জন্য আরো অন্য অন্য দলের সাপোর্ট দরকার হবে। সেক্ষেত্রে কি হবে? পাকিস্তানের মতো, এই যে ইমরান খান বা পাকিস্তানের কোনো সরকারই কিন্তু 5 বছর পর্যন্ত টিকতে পারে নাই। প্রত্যেকটা সরকার 3 বছর 4 বছর মেয়াদ পরে একটা আন্দোলন হয়েছে, এই হয়েছে, অমুক দল সাথের থেকে সইরা গেছে, সইরা যাওয়ার পরে ভোটে হা ভোট না ভোটে সংসদে পতন হয়ে গেছে সরকারের, আবার নতুন সরকার গঠন হয়েছে, রিফর্ম হয়েছে। তাহলে সেক্ষেত্রে হবে কি, সরকার স্টেবল না হলে দেশের অর্থনীতি স্টেবল হবে না, আর দেশের অর্থনীতি স্টেবল না হলে দেশের সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পাবে, দেশ আরো জলে চলে যাবে, দেশ আরো শেষ হয়ে যাবে, ধ্বংসের পথে চলে যাবে, তাই না? সো দেশ যদি ধ্বংসের পথে যায়, আর এই যে স্টেবিলাইজেশনটা আসবে, ধরেন বিএনপি ক্ষমতায় গেল বা জামাত ক্ষমতায় গেল, ক্ষমতায় যাইতে হলে জামাতের, ধরেন এনসিপি তার সঙ্গে হলে গিয়ে জোট সরকার তৈরি করলো জামাতের সাথে, আমি এক্সাম্পল হিসাবে বলি, জামাত আর এনসিপি জোট সরকার করে সরকারে গেল, এবার দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো, 2 বছর পার হওয়ার পরে মতভেদ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলো যে কোনো কিছু নিয়ে, এনসিপি করলো কি, বের হয়ে আসলো, তাহলে কি হলো, জামাতের সরকার পতন হয়ে গেল, এনসিপি বিএনপির সাথে যোগদান করলো, বিএনপি সরকার গঠন করলো। তাহলে জামাত যেই টার্গেটটা নিয়ে 5 বছরের যেই টার্গেট নিয়ে অগ্রগতি করা শুরু করছে দেশে, জামাতের ক্ষমতা হারানোর পরে সেই অগ্রগতিগুলো বাদ হয়ে যাবে। তখন কি হবে, বিএনপি এবার 2.5 বছর পরে নতুন টার্গেট নিয়ে আবার বাকি 2.5 বছর দেশ শাসন করার জন্য সামনে আগাবে। তখন কি হবে? তখন এই যে 2.5 বছর করে দুই সরকার দেশ চালালো 5 বছর, বাংলাদেশে এই একটা নির্বাচনে এই 5 বছরে কিছুই হলো না, সকল জিনিসটা ঘোড়ার ডিমে, কিছুই হয়েছে না, দেশটা জলে গেছে। বরঞ্চ লাভ হয়েছে কার? রাজনীতি যারা করছে বা এই রাজনীতিবিদ যারা আছে, নেতা যারা আছে, তাদের লাভ হয়েছে, তারা এমপি হয়েছে, চুরিমারা করছে, খাইছে, লুইটা পিটা খাইছে, এটাই তাদের ফায়দা হয়েছে। কিন্তু সাধারণ জনগণের কি হলো, 5 বছরের একটা 2.5 বছর অগ্রগতি হলো, 2.5 বছর পরে এটা থাইমা বিএনপি এসে অনেক কিছু বাতিল করে দিল, বাতিল করে দিয়ে আবার নতুন অগ্রগতি শুরু করলো, সেখান থেকে দেশ আবার হজবরলয়ের মধ্যে চলে গেল। এইভাবে যদি চলতে থাকে, পিআর পদ্ধতি বাংলাদেশকে আনস্টেবিলাইজড অ্যান্ড ধ্বংসের পথে নিয়ে যাবে খুব দ্রুত, এতে কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশ একটা, আপনার বলতে গেলে গৃহযুদ্ধ বা যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হবে। যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হবে কি কারণে বললাম এই কথাটা? এই যে যেমন দেখেন মিটফোর্ড হত্যা, এই হত্যা, রাজনৈতিক নৈরাজ্যকতা, এরকম নানান জিনিসে ভৈরা যাবে, যেই জিনিসগুলা একটা সরকারের, এই যে দুর্বল সরকারের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে না। বর্তমানে ইউনূস সরকার দুর্বল সরকার, যার কারণে তার কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, প্রশাসন তার কথা শুনতেছে না, কোনো জায়গার কোনো পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের কথা শুনতেছে না, সরকারের সঠিকভাবে অগ্রসর হচ্ছে না, ইনস্ট্রাকশন পাচ্ছে না, প্রশাসন ভীত বোধ করতেছে যে একটা আপনার রাজনৈতিক সরকার যখন আসবে তখন আমাদের কি হবে, আমরা যদি এখন একটা স্টেপ নিতে যাই তখন তো ওই সরকার এসে আমাদের চাইপা ধরবে। তাহলে তখনও এই যে পিআর পদ্ধতির নির্বাচন হওয়ার পরে চিন্তা করবে এই সরকার তো সুতায় ঝুলতেছে, এ তো পইরা গেলে কি হবে, আর একটা যদি সরকার আসে, অপোনেন্ট যদি আমি কিছু বলতে চাই, ওই যদি সরকার আসে আমার তো ধরে থ্যাতলাবে,
তাহলে প্রশাসনও কখনো স্টেবলাইজড হবে না। জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলে আবারও ভিডিওটা দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন কি বলছি। এরপরে তো আপনাদের অনেক উচ্চ পর্যায়ের শিক্ষিত ব্যক্তি আছে যারা হলে গিয়ে এগুলো নিয়ে গবেষণা, আলোচনা, তারপরে অনেক কিছুই করেন, ঠিক আছে, যেগুলো আপনাদের বোঝা উচিত যে রাজনীতিটাকে স্টেবলভাবে করলে দেশের জনগণের জন্য ভালো। আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা দেশের জনগণের জন্য ভালো। আপনাদের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যেটা আপনাদের রাজনৈতিক দলের জন্য ভালো। পিআর পদ্ধতি আসলে হয়তোবা জামাতের জন্য কিছু আসন বৃদ্ধি পাবে, এটা আপনাদের কিছু আসন বৃদ্ধির জন্য পুরো দেশকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাওয়া আসলে কারোই উচিত হবে না। এটা বুঝে আমাদের আলোচনা করতে হবে যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বাইরের জিনিস অ্যাডাপ্ট করার জন্য রেডি কিনা, এটা আমার বুঝতে হবে। পিআর পদ্ধতি বাইরের জিনিস, আর এই জিনিসটা অ্যাডাপ্ট করার জন্য, মানে এই জিনিসটা ধারণ করার জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত কিনা, এটা বুঝে শুনে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।